আপনাদের করা দুটো মেন টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম টপিক হবে ইন্ট্রাডে ট্রেডিং এবং সুইং ট্রেডিং এর মধ্যে পার্থক্যটা কি, ইন্ট্রাডে ট্রেডিং করাটা বেশি লাভজনক নাকি সুইং ট্রেডিং এক্সেট্রা। একটু ইন্ট্রাডে ট্রেডিং এর উপর আলোচনা থাকবে। ভিডিওর সেকেন্ড পার্টে আমি আপনাদের কিছু পছন্দ করা যে স্টকগুলো, যেগুলো প্রচুর প্রশ্ন আপনারা করেন, যেমন ইয়েস ব্যাংক, ভোদাফোন, সুজলন এনার্জি, যেগুলো একটু কম টিকিট সাইজের স্টক, সেগুলো নিয়ে আলোচনা করব। রিসেন্ট একটা আইপিও নিয়ে আলোচনা করব যেটা আমার একটু ভালো লাগছে। তার সাথে সাথে সিডিএসএল এর বোনাস ইস্যু, তা নিয়েও আলোচনা হবে। সুতরাং কম্প্যাক্ট হতে চলেছে এই ভিডিওটা, মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে এখন একটু লাইক শেয়ার অবশ্যই করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি। প্রথমে ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে আমি আরো কিছু ভিডিও আনবো। আজকে সেই সিরিজের বলতে পারেন প্রথম ভিডিও। ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে একজন দর্শক বা কয়েকজন দর্শক আপনাদের প্রচুর প্রশ্ন পাচ্ছিলাম। প্রথম কথা আমি বলি, ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে কিন্তু প্রচন্ড পরিশ্রমের দরকার হয়। কেমন পরিশ্রমের দরকার হয়, এটা প্রথম কথা। যদি আপনি অফিস কাছারি করেন বা ব্যবসা করেন, যেখানে আপনি সকাল 9টা থেকে 3টে-4টে পর্যন্ত সময় আপনাকে সেই ব্যবসা বা অফিসে দিতে হয়, তাহলে ইন্ট্রাডে একদম বন্ধ। তাহলে ইন্ট্রাডে করবেন না প্লিজ, না হলে কিন্তু পয়সা চলে যাবে। ইন্ট্রাডে করতে হলে প্রথমে সকাল মোটামুটি ওই মার্কেট খোলার 1-2 ঘন্টা আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, প্রিপারেশন নিতে হবে, আজকের দিনের কি নিউজ সেগুলো একটু দেখতে হবে, একটু বিজনেস চ্যানেলগুলো ফলো করতে হবে যে কোনো স্টকে স্পেসিফিক কোনো নিউজ আছে কিনা। না হলে এমন হবে যে আপনি সেই স্টকটাকে ট্রেড করে নিয়ে বসলেন আর দেখলেন সেখানে সত্যি কোনো নিউজ আসছে বা তার হয়তো কোয়ার্টারলি রেজাল্ট আছে আর আপনি জানতেনই না, আর স্টকটা নিয়ে বসে থাকলেন। তা তো করলে হবে না। সুতরাং নিউজের উপর ফলো করতে হবে, মানে সময় দিতে হবে। সুতরাং ইট ইজ আ ফুল টাইম জব। যদি ইন্ট্রাডেতে কাউর মনে করেন ওই একটু ঘুম থেকে উঠে একটু 1 ঘন্টা ট্রেডিংটা করে নিলাম, 10টা থেকে তো অফিস, 9টা 15 থেকে 10টা পর্যন্ত ইন্ট্রাডেতে যা হবে সেটা করে নিয়ে তারপর বাড়ি মানে অফিস করতে চলে যাব, ওই অ্যাটিটিউড থাকলে প্লিজ ইন্ট্রাডে করবেন না। প্রথম কথা। এই জন্য যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, আমি ইন্ট্রাডের অতটা পক্ষপাতী নয়। একটু সুইং ট্রেড করলে সময় হয়ে যায়, কারণ অনেকেরই সময় হয়ে ওঠে না। এবার আমি ধরলাম যে আপনার সময় আছে, তাহলে কি, তাহলে 3-4টে জিনিসের উপর আপনাকে নজর দিতে হবে। এক, যেটা যেটা করা উচিত সেটা হচ্ছে আগের দিন বা আপনি উইকেন্ডে বসে একটা স্টকের ওয়াচ লিস্ট বানানো উচিত। স্টকের কি ওয়াচ লিস্ট বানাবেন, প্রথমে নিফটি 200, সেই 200টা স্টকের যদি সেখান থেকে চুজ করে যেগুলো একটু আপ ট্রেন্ডে আছে, যদি আপনি বাজার সামগ্রিকভাবে আপ ট্রেন্ডে থাকে তাহলে আপ ট্রেন্ডে সেই স্টকগুলোকে একটু চুজ করে একটু সর্ট করে একটা লিস্ট বানিয়ে রাখা, এবং সেগুলোকে একটু দিনের প্রত্যেক দিন অফিস থেকে এসে একটু নজরে রাখা যে হ্যাঁ সেই স্টকগুলো কি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল সাপোর্ট জোনে এসেছে কিনা বা কোনো ফ্ল্যাগ ব্রেকআউট দিচ্ছে কিনা এক্সেট্রা, ভলিউম কেমন আসছে, এরকম। মানে আপনাকে অফিস থেকে এসে রীতিমতো টেকনিক্যাল অ্যানালিসিসটা কিন্তু করতে হবে। দিনে 1 ঘন্টার মতো করে 1-1.5 ঘন্টা সময় কিন্তু দিতে হবে। কি কি জিনিসগুলো দেখবেন, প্রথম কথা টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে দেখুন এক একজন এক এক রকম ইন্ডিকেটর ইউজ করেন, কোনো অসুবিধা নয়। মেন যেটা যেটা আমি বলবো অপরিহার্য একটা মিনিমাম জিনিস, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। মানে ধরুন এই ক্ষেত্রে, ধরুন এটাই একটা স্টক, আমি একটা স্টকের উদাহরণ নিয়েই যদি বলি, ধরুন আইটিসি, ঠিক আছে। আইটিসি যদি নিয়ে করি তাহলে একটা সাপোর্ট, এটা এটা তার মানে ছোট সাইজের, যেহেতু আপনারা কম টাইম ফ্রেমে কাজ করছেন, ইন্ট্রাডের ব্যাপার, সেহেতু একটু শর্টার টাইম ফ্রেমে একটু ডেইলি চার্টে অ্যানালিসিসটা হবে, তারপর একটু আওয়ারলি চার্ট বা 15 মিনিট চার্ট বা 5 মিনিট চার্টে এক্সিকিউশনটা হবে 5 মিনিট চার্টে, সেই ব্যাপারটা দেখতে হবে। সেটা তো এক্সিকিউশনের সময়, কিন্তু যখন অ্যানালিসিস করবেন টেকনিক্যাল, তখন সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স, আগের দিনের হাই লো, এই জিনিসগুলো প্লাস ভলিউম, এই আর একটা মুভিং অ্যাভারেজ, এইটা কাজে মানে এইগুলো রাখলেই কিন্তু হয়ে যায়। মুভিং অ্যাভারেজ যদি আমাকে পার্সোনালি বলেন, ইন্ট্রাডের জন্য 9 বা 14 এবং 20, 9, 14, 20 এই 3টে মুভিং অ্যাভারেজ রেখে কাজ করলেই কাজটা হয়ে যায় সাধারণত, কারণ এটা একটু ফাস্ট গেম সেহেতু প্লাস স্ট্রিক্ট স্টপ লস মেনে চলতে হবে। একটু যদি টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে একটু ডিটেলস জানতে চান, আমার একটা ডিটেলস ভিডিও আছে টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে, পুরো একটা প্লেলিস্ট করা আছে,
প্লিজ সেটা দেখে নেবেন। সেখানে মুভিং অ্যাভারেজ থেকে শুরু করে RSI থেকে শুরু করে যাবতীয় যত ধরনের ইম্পর্টেন্ট টেকনিক্যাল অ্যানালিসিস আছে আমি কিন্তু সেগুলো আলোচনা করেছি। আমি নয় এই ভিডিওর শেষে সেই প্লে লিস্টের লিঙ্কও দিয়ে দেবো। এইবার আসবো যে ঠিক আছে, এবার স্টক চুজ এভাবে করবো যে টেকনিক্যাল অ্যানালিসিস করবো, নিফটি 200 এর মধ্যে স্টকগুলোকে রাখবো, বা যে স্টকগুলো একটু নিউজে আছে সেই স্টকগুলোর মধ্যে আমি একটু থাকবো। এখানে একটু নিউজ ভিত্তিক স্টকে কিন্তু নাচানাচি হবে, সেই ধরনের স্টকে একটু থাকতে হবে, কারণ দিনে যদি মুভমেন্টই না পান তাহলে তো ইন্ট্রাডে ট্রেডিং করে লাভ নেই। দিনে 1-2% মুভমেন্ট যে স্টকগুলোতে আসছে সেই স্টকগুলোতে একটু ট্রেড করতে হবে। তাই জন্য এটা একটু যেমন রিস্কি তেমন রিওয়ার্ডও ভালো থাকে। অ্যাডভান্টেজ হলো যে আপনাকে ওভারনাইট কোনো নিউজ আসুক বা না আসুক আপনাকে অত চিন্তা নেই, ওভারনাইট কোনো পজিশন নেই এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু রিস্ক প্রচুর আছে, যেহেতু ইন্ট্রাডেতে একটা স্টক বিভিন্ন মানে দারুণ ভোলাটাইল হয়ে পড়ে, হঠাৎ করে নেমে গেল তারপর হঠাৎ করে উঠে গেল, এই ভোলাটিলিটিটা অনেকে সহ্য করতে পারে না, সেটা একটু দেখা যাক। আমি পার্সোনালি যদি বলেন সঞ্জয় তোমার কি ভালো লাগে, আমি পার্সোনালি কিন্তু ইন্ট্রাডে ট্রেডিংটা অ্যাভয়েড করতেই বলি। সুইং ট্রেডিং ইটস ওকে, আর যারা ফুল টাইম ট্রেডার তারা ইন্ট্রাডে করুক, তেমন অসুবিধা নেই, কিন্তু সুইং ট্রেডিংটাকে মোটামুটি আমাদের ফোকাস রাখা উচিত। তো এইটুকুনি থাক। এবার নেক্সট আপনাদের এবার প্রশ্ন ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে করবেন, আমি করব কি সেই প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে একটা ভিডিও ডিটেলসে আনবো, তাহলে মনে হয় জিনিসটা আরো ভালো হবে, কারণ আপনাদের মতামত কি আমার জানা দরকার। সুতরাং ইন্ট্রাডে ট্রেডিং আপনাদের মতামত কি, আপনাদের প্রশ্ন কি, আপনাদের কোন জায়গায় অসুবিধা হয় ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে, যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন সেটা প্লিজ নিচে লিখবেন, তাহলে আমি কথা দিচ্ছি ডিটেলস ভিডিও আনবো এই কমেন্টস গুলো পড়ার পর, ঠিক আছে, তার অ্যান্সার হিসাবে। আমার মনে হয় এই প্রশ্নোত্তরের ছলে যদি ব্যাপারটাকে করি তাহলে আরো বেশি কাজে দেবে। আচ্ছা, আর তার মধ্যে যদি আমি পারি তো ইন্ট্রাডেতে কিছু যদি আমি লাইভ যদি ইন্ট্রাডেতে কোনো ট্রেড নিই তার অ্যানালিসিস সম্বন্ধে কোনোদিন নয় ভিডিও একটা করে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, সেটাও নয় মাথায় আমার থাকলো। এইবার আসি আমি কিছু স্টকের আলোচনায়, যেটা আমি মেন বলেছিলাম। যদি দেখেন নিফটি, আগে নিফটিটা একটু অ্যানালিসিসটা ছেড়ে নি, গুটি গুটি পায় ওই 24,300 লেভেলটা আপনাদের চেনানো ছিল, তার উপর থেকে কিন্তু ভালো মতন প্রায় 400-450 পয়েন্টের র্যালি এলো, এবং আজকে ক্লোজিংটা কিন্তু 24,700 কাছাকাছি ঘোরাফেরা করছিল, 24,000, কিন্তু ক্লোজিং এর সময় কিন্তু 24,770 বন্ধ হলো, থ্যাঙ্কস টু ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি একসময় 300-400 পয়েন্টের মতো মাইনাস ছিল, বন্ধ হতে হতে অনেকটাই রিকভারি করেছে এবং 50,500 উপরে বন্ধ দিয়েছে, এটা একটা পজিটিভ দিক। আগামী দিনগুলোতে দেখতে হবে যে 50,000 বা 50,500 উপরে তো থাকতেই হবে, আর 51,000 ক্রস করলে অ্যাটলিস্ট 50,800টা ক্রস করে যদি টেকে তাহলে ভালো ব্যাংক নিফটির ক্ষেত্রে। না হলে সব থেকে যদি বুলিশ কোনটা, তাহলে নিফটি 50টা এখন কম্পারেটিভলি ব্যাংক নিফটির থেকে বেশি বুলিশ আছে। এবার আজকে যেটা মেইন আলোচ্য বিষয়, ইন্ডিভিজুয়াল স্টকে আসি। প্রথমেই আমি সিডিএসএল এ আসবো। সিডিএসএল জানেন, অনেকেই আপনারা জানেন, অনেকের হোল্ডিং এও আছে, কোনো রকম রেকমেন্ডেশন আমি দিচ্ছি না, কোনো রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, কোনো রকম অ্যাডভাইসও নয়। সিডিএসএল কিন্তু 1:1 বোনাস দিতে চলেছে, আমার মনে হয় 24 তারিখ, 24শে আগস্ট তার রেকর্ড ডেট। এবার এই প্রশ্ন করবেন না দাদা 24 তারিখেই যদি আমি কিনি, বোনাসের জন্য তো শেয়ার কিনবেন না, মানে স্টক কিনে মানুষ বা স্টকে ইনভেস্ট করে তার ব্যবসা দেখে যদি মনে হয় ভালো তাহলে সেটা কালকেও কেনা যায়। হ্যাঁ, কালকে হচ্ছে 22 তারিখ, কালকেও কেনা যায়, এই নয় যে আমি দুদিন ওয়েট করলাম, মানে এমন কিছু দুদিনে দামের চেঞ্জ হয়ে যাবে না। ব্যবসাটা দেখে ভালো লাগে কিনা তার উপর ভিত্তি করে কিন্তু ডিসিশনটা নেবেন, কিনবেন কি কিনবেন না আপনার উপর। ওই কোনো শেয়ার বোনাস দিচ্ছে বা স্প্লিট ঘোষণা করছে তার জন্য আমি কিনবো, সেটা মেন মুখ্য বিষয় নয়। যাই হোক, 1:1 অনুপাতে বোনাস সিডিএসএল ইস্যু করছে, বোনাসের পর কিন্তু স্টক প্রাইসের দামও সেই অনুপাতে কমে যায়, মানে 1:1 হলে ধরুন বোনাসের দিন, মানে বোনাসের আগে 3,000 টাকায় সিডিএসএল চলছে, তার 1:1 বোনাস হলে সেটা 50% কমে যাবে, মানে তারপরের দিন রেকর্ড ডেটের দিন ওইটা তখন 1,500 টাকায় ট্রেড করবে, এরকম, মানে সেই অনুপাতে কমে যায়। এই ভাববেন না যে আপনার টাকা ডবল হয়ে যাবে, মানে বোনাস মানে আপনার শেয়ার দ্বিগুণ হয়ে যাবে আর দামও এক থাকবে, মানে টাকা দ্বিগুণ হয়ে গেল, তা নয়। অনেকের ভুল ধারণা থাকে, তাই জন্য ক্লিয়ার করে দিলাম। একটু কমেন্ট করে জানাবেন এরকম কারোর ভুল ধারণা ছিল কিনা, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, আমিও যখন প্রথম মার্কেটে এসেছিলাম এরকম চলে। আচ্ছা, এইবার আসি
এইবার আসি আপনাদের যে প্রিয় স্টকগুলো সেগুলোর নিয়ে আলোচনায়। যেমন আপনাদের প্রিয় বলছি কেন, আপনাদের প্রচুর প্রশ্ন আসে এই নিয়ে। ইয়েস ব্যাংক প্রথম কথা। ইয়েস ব্যাংক দেখুন মাঝে মাঝে এগুলো নিউজে আসে, যখন বেড়ে যায়, ধরুন এই ক্যান্ডেলে যখন 10-20% এরকম বাড়ে, তখন আপনারা টিভিতে দেখেন। এই দিন যেমন 12% বেড়েছিল, তখন আপনারা দেখেন এবং তারপরের দিন কেনেন। তারপরে কি হয়, তারপর যে স্টকটা এতদিন ধরে প্রায় মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে ঘুমিয়ে থাকে, তখন আপনাদের মনে হয় এই বাবা কি স্টকে ঢুকলাম, এই বাবা হবে না, এই হবে না, যখন বেচে দিলেন হঠাৎ করে আবার বেড়ে গেল এরকম। সুতরাং আমি কি বলি, শেয়ারে যখন কিনছেনই একটু ব্যবসাটা দেখে কিনুন। ব্যবসা যদি ভালো লাগে তাহলে ইয়েস ব্যাংকে আসবেন, না হলে এরকম অনেক ব্যাংক আছে যাদের ব্যবসাটা ভালো চলছে, এই চলছে, মানে এটা 24-25 টাকা স্টক বলেই যে আমায় কিনতে হবে তা নয়। আর একটা খাড়া এর উপর সবসময় ঝুলছে যখন ইয়েস ব্যাংক নিয়ে কথা বলি, সেটা হলো এসবিআই তার স্টেক বিক্রি করবে। এসবিআই এর জানেন ইয়েস ব্যাংকের স্টেক নেওয়া আছে, যখন তাদের ওই খারাপ অবস্থা চলছিল তখন ওগুলো খারাপ অবস্থা থেকে বার করার জন্য অনেক ব্যাংক এখানে পজিশন নিয়েছিল বা সরকার নিতে বলেছিল, ওইভাবেই ব্যাংকটাকে বাঁচানো হলো। তো সেই এসবিআই এর কিন্তু স্টেক আছে এবং কথা শোনা যাচ্ছে এসবিআই সেল করবে, কখন সেল করবে জানা নেই। আর এসবিআই তো ওপেন মার্কেটে করতে পারবে না, বিশাল বড় একটা স্টেক, কোনো একটা হস্তান্তর হবে বা সেই ঘোষণা যখন আসবে তার দাম কিসের নির্ধারণ হয়, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু ব্যাপার, সেই একটা খাড়া কিন্তু ঝুলে আছে। সেটা কখন হবে কেউ জানে না, কিন্তু সেই বুঝে ডিসিশন নেবেন। এখান থেকে একটা ভালো মুভ এসেছিল, 16 টাকা 17 টাকা থেকে 30 টাকা পর্যন্ত গেছিল, এখন সাইডওয়েজ। সুতরাং এখন বাই সেল হোল্ড নিজে বুঝে ডিসিশন নেবেন। আমার পার্সোনালি হোল্ডিং এও নেই। আমার এইগুলোতে বক্তব্য হচ্ছে এর থেকে ভালো বিজনেস নিশ্চয়ই আছে। তাও যদি ইয়েস ব্যাংকে কেউ থাকেনি, তাহলে টোটাল পোর্টফোলিওর 2% 5% থাকলো সেটা আলাদা ব্যাপার, যে নিয়ে রাখলাম দেখা যাক কি হয়। এই নয় যে আমি পুরো টাকাটা ইয়েস ব্যাংকে লাগিয়ে দিলাম, বা যে স্টকগুলো বলবো সব স্টকের ক্ষেত্রেই সেটাই অ্যাপ্লিকেবল, এই নয় যে পুরো টাকাটা লাগিয়ে দিলাম। কারণ এই ধরনের স্টকগুলোর এইগুলো 24 টাকায় আছে কেন, কারণ ব্যবসাটাও তার এরকমই আছে। তার জন্য যদি দেখেন ব্যবসাটা খুব একটা যে ভালো চলছে তা নয়। হ্যাঁ, পুরনো ম্যানেজমেন্ট চলে গেছে, এখন নতুন কর্পোরেটদের হাতে এসেছে এবং ইয়েস ব্যাংক তারপর থেকে ভালো করছে, কিন্তু এই নয় যে সবকিছু ঠিক হয়ে গেছে। ওকে, আচ্ছা। ভোদাফোন, যদি কেউ স্টপ লস বলেন দাদা আমার কাছে আছে, এখন স্টপ লস টেকনিক্যালি কততে হয়, যদি ডিপ স্টপ লস দেখেন 20-র নিচে, 20 টাকার নিচে একটা স্টপ লস দিয়ে রাখতে হবে, ঠিক আছে। ভোদাফোন দেখেন 18-19 টাকাতেও গেছিল, সবাই বলছিল হেভি হচ্ছে, এই হচ্ছে, তারপর আবার নিচে এসে গেছে। এইগুলোর এরকমই হয়, যখন দেখবেন টিভিতে খুব বলা টলা হচ্ছে তখন একটা ইউফোরিয়া তৈরি হয় এবং সুন্দর উপরে যায়, তারপর উপর থেকে যখন এতটা নিচে নেমেছে, মানে প্রায় কত 16% নিচে বসে আছে, যেখানে মার্কেট লাইফ হাই করছে, আপনার ভোদাফোন নিচে হয়ে আছে, তখন কিন্তু টিভি চ্যানেলগুলো আর সেই নিয়ে কথা বলে না এবং আপনাদের প্রশ্ন থেকেই যায় যে এবার কি করব। তো এবার কি করব বলার আগে না, আগে ভাবুন যে আপনি এবার কি করব বলার আগে নিয়েছিলেন কেন, নিয়েছিলেন কি কাউর কথায়, তাহলে তাকে প্রশ্নটা করুন যে এখন কি করব, তাই না? ব্যবসাটা বুঝে কি নিয়েছেন নাকি ট্রেডিং এর জন্য নিয়েছেন? যদি ট্রেডিং এর জন্য নিয়ে থাকেন তাহলে তো স্টপ লস থাকবে, স্টপ লস নিশ্চয়ই 16% নিচে নয়। আর যদি ইনভেস্টমেন্ট পারপাসে রাখেন যে একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি হতে পারে, তাহলে ওই রেখে দিতে হবে, আর কিছুই না। দেখা যাক টার্ন অ্যারাউন্ড স্টোরি হলে হলো, না হলে টাকাটা গেল, ওরকমই তো ব্যাপার, তাছাড়া তো নয়। দেখুন, যদি বলেন ভোদাফোনের, আজকে যদি আপনি মানে কি বলে মোবাইল কানেকশন নিতে চান, আপনি কি কিনবেন? আপনি এয়ারটেল বা জিও কিনবেন নাকি ভোদাফোনে যাবেন? খুব কম সংখ্যক লোকই ভোদাফোনে যাচ্ছে, তাই জন্য ওদের ব্যবসাটা হ্যাঁ এখনো টিকে আছে। এই নয় যে ব্যবসা লাটে উঠে গেছে, তা একদমই নয়, ব্যবসা আছে, কিন্তু যতটা ভালো এয়ারটেল করছে ততটা তো ভালো নয়। সুতরাং টেলিকম সেক্টরে যদি থাকতে হয়, আমি পার্সোনালি এয়ারটেলে থাকবো, এটা আমার মত। এবার যারা আছেন, খারাপ নয়, মানে কম স্টকে তো মানুষ থাকেই, যে দেখা যাক না টার্ন অ্যারাউন্ড স্টোরি, শেয়ার মার্কেটে তো তাই, কম দামে কিনবো বেশি দামে বেচবো, সেটাই তো শেয়ার মার্কেট, ঠিক আছে। সেটাই যদি আমি থাকি, আমি যদি, এবার দুটো ব্যাপার, একটা হচ্ছে বুঝে নিয়েছেন না না বুঝে নিয়েছেন। নিজে যদি বুঝে নিয়ে থাকেন তাহলে ঠিক আছে, হোল্ড করা যেতে পারে,
দেখবেন যদি একটা টেকনিক্যাল স্টপ লস বলেন তাহলে একটু ডিপ স্টপ লস যদি হয় 12 টাকা 12.5 টাকার নিচে যদি এই হয় এই লেভেলটা, তাহলে একটু টেকনিক্যাল বুঝতেই পারছেন এখানে অনেকবার এসে সাপোর্ট নিয়েছিল, সুতরাং এটাই একটা স্টপ লস, একটু দূরেই থাকলো। কারণ যারা এই খাতরোকা খিলাড়ি 15 টাকা 16 টাকার স্টক কেনেন তারা পুরো টাকাটা মানে জিরো বা এই হয়ে যেতে পারে এটাও জানেন, সেটা জেনেই নিয়েছেন। সুতরাং সেই অনুযায়ী সেটা একটু নজর রাখবেন। স্টপ লসটাও বললাম, আর মোটামুটি নিজেরা ব্যবসাটা বুঝে তারপর ব্যাপারে গুলোতে থাকবেন। ব্যবসা হিসাবে খুব একটা যে আহামরি ভেদফোন কিছু করছে তা নয়, যদিও রিসেন্ট একটু রেজাল্ট ভালো হয়েছে আগের কম্প্যারিজনে, মানে আগে খুব খারাপ ছিল, এখন তার থেকে অল্প খারাপ, এই নয় যে ভালো হয়ে গেছে, হ্যাঁ, কম্পেয়ার টু এয়ারটেল বা জিও, আমি এটাই বলছি। সুজলন এনার্জিতে আসি। সুজলন এনার্জি আমার মনে আছে ওরা 5 টাকায় রাইট ইস্যু এনেছিল অনেক কয়েক বছর আগে, তারপর থেকে কিন্তু টার্ন অ্যারাউন্ড হয়েছে এবং সুন্দরভাবে উপরে যাচ্ছে স্টকটায়। কিন্তু এই স্টকের যদি আপনি চালটা দেখেন তাহলে কিন্তু কনসলিডেট করছে আবার উপরে যাচ্ছে, কনসলিডেট করছে আবার উপরে যাচ্ছে, এই প্যাটার্নে কিন্তু চলছে। সুতরাং কেউ যদি সুজলনে থেকে থাকেন, যদিও আমার কোনো রেকমেন্ডেশন বা এই নয়, একদমই ভাববেন না যে আমি কিছু বলছি, যদি কারোর থেকে থাকে তাহলে এখন নিয়ার টার্ম সাপোর্ট হচ্ছে এইটা, বা কারোর যদি এই মন হয় তাহলে মানে নেওয়ার মন থাকে, এই যদি বলেন দাদা সাপোর্ট কোথায়, তাহলে 71 টাকা, 70 থেকে 71 টাকায় সাপোর্ট আছে। এই সাপোর্টটা ভেঙে গেলে একটু খারাপ, এই সাপোর্টটা হোল্ড করলে ইটস ওকে, মানে স্টপ লসেরও একটা ব্যাপার হয়ে গেল। কেউ ধরুন 74 75 বা 77 টাকায় কিনেছেন, যদি বলেন স্টপ লসটা কোথায় হবে, তাহলে 70 71 টাকায় স্টপ লস হবে। স্টপ লস ছাড়া এই ধরনের স্টকগুলোতে ট্রেড করা আমার মনে হয় না খুব একটা যুক্তিযুক্ত। এবার বুঝবেন, যদি বলেন যে ব্যবসা কেমন হচ্ছে, ব্যবসা আগের থেকে একটু ভালো হয়েছে, একটু ডেটগুলো কমিয়েছে, কিন্তু তাও যে এখন যে কমপ্লিটলি টার্ন অ্যারাউন্ড হয়ে গেছে তা কিন্তু নয়, এটা মাথায় রাখবেন। কমপ্লিট টার্ন অ্যারাউন্ড হয়ে গেছে সেটা নয়। এবার সুজলনের ব্যবসাটা কি ভাবুন, সুজলনের ব্যবসা হচ্ছে রিনিউয়েবল, তো আমাকে যদি রিনিউয়েবল সেক্টরে থাকতেই হয় আমি এর থেকে ভালো একটু ব্যবসা দেখি। আমার ক্ষেত্রে টাটা পাওয়ার, তারপর ধরুন সিজি পাওয়ার, এরা ইলেকট্রনিক্স ব্যবসাতেও আছে, আর টাটা পাওয়ারও রিনিউয়েবলে আছে, সোলার ফোলার করছে, সেগুলোর দিকে আমি থাকবো। আর যদি সরকারি কোম্পানিতে থাকতে হয় তাহলে আমি ইরেডা অ্যাটলিস্ট থাকা যায়, কিন্তু এই নয় যে আমি সুজলনে এসে যাব, কারণ টাটা পাওয়ারের প্রসপেক্ট বা রেজাল্ট বলুন, ফান্ডামেন্টাল বলুন, সুজলনের থেকে আজকের দিনে অ্যাটলিস্ট ভালো। পরবর্তীকালে সুজলন কি করবে সেটা তো দেখার বিষয়। আজকের দিনে টাটা পাওয়ার আমার কাছে মাচ বেটার স্টক দেন সুজলন। তাও যদি কারোর থাকে 71 টাকায় বা 70 টাকায় একটা স্টপ লস টেকনিক্যালি একটা আসে, সেটা আমি জানিয়ে রাখলাম। ওকে, যাই হোক, এই আপনাদের এই কটা মানে মেন প্রশ্ন থাকে তা নিয়ে আলোচনা করলাম। আগামী দিনে আরো অনেক স্টক নিয়ে আলোচনা করব, চিন্তা করবেন না। আপনাদের প্রশ্ন অবশ্যই নিচে কমেন্ট বক্সে করবেন, আর ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে আপনাদের প্রশ্ন, আপনাদের কোথায় অসুবিধা হয় সেই অসুবিধার জায়গাগুলো প্লিজ নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব একটা ডিটেলস ভিডিও বানিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।